সবার মর্যাদা সমুন্নত রাখার বাংলাদেশ করতে চায় বিএনপি। বগুড়ায় তারেক রহমান বিকেলে যোগ দেবেন রংপুরে নির্বাচনী জনসভায়। যে দল সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। ক্ষমতায় গেলে যুব সমাজের প্রত্যাশার দেশ গড়তে চায় জামায়াত। ভোটের বাকি আর 12 দিন, দেশ জুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোলার লালমোহনে জামায়াত বিএনপি সংঘর্ষ, 10 জেলায় বিজেপি মোতায়েন। এবং মুন্সিগঞ্জ 1 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, শক্ত অবস্থানে জামায়াত। লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। লুটপাট দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। বাকি যে দাবিগুলা করেছেন সব সঙ্গত, একটা একটা করে ইনশাআল্লাহ সব পূরণ হবে। তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত। যেটা আপনারা বলবেন সেটাই হবে। আপনাদের অর্থের পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে। মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায়, নদীর পারে যায় না। আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাআল্লাহ। কারো পেটের ভিতরে ওভাবে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকবে যারা সেখানে কাজ করবে, সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে। কেউ চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের ভোটে ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবেন। এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না। প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওটা দেখা যাবে না, বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ। আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করতে চাই। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে এমন বাংলাদেশ করতে চায় বিএনপি, যেখানে সবার মর্যাদা সমুন্নত থাকবে, একথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। যে যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যে হোটেলে অবস্থান করেন সেখানেই শুক্রবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত হন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করে। বিএনপি চেয়ারম্যান তাদের এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে জোর দেন সুযোগ দেওয়ার উপর। যে মানুষগুলো আছে এখানে উপস্থিত, যাদের আমরা গান শুনলাম, যারা বিভিন্ন বক্তব্য রাখলেন, কবিতা বললেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনুষ্ঠানে জুবাইদা রহমান এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বক্তব্য রাখবেন রংপুর ঈদগাঁও মাঠে জনসভায়। এদিকে সমাবেশ ঘিরে প্রস্তুত মঞ্চ, মাঠ ছাপিয়ে নগরীর প্রত্যেকটি সড়কে দেওয়া হয়েছে মাইক, বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন।
এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর দাবি, মাঠ ছাপিয়ে নেতাকর্মী ও সাধারণ জনতা স্রোত চলে যাবে নগরীর 16 কিলোমিটার এলাকায়। জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সেখানে থেকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় চেয়ারম্যান প্রথমেই আমাদের রংপুরের বীর যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনারই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় মাঠ উপচিয়ে গোটা শহরে জনসমুদ্রে রূপান্তরিত হবে আজকে। রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাজেদ, কখন পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমান? আনুমানিক সময় কখন লাগতে পারে সেটি জানতে চাই, আর পুরো কর্মসূচি সম্পর্কেও যদি জানাতেন। আর রেদওয়ান, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 2 দশক পর রংপুর অঞ্চল সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে রংপুর অঞ্চলে পদার্পণের প্রাক মুহূর্তেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পীরগঞ্জ উপজেলার বাবনপুরে, যেখানে আবু সাঈদের গ্রামের বাড়ি, সেখানে কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারতের পরেই কিন্তু তিনি রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে যাবেন। সেখানে তিনি জনসভায় যোগ দিবেন। তার আসলে আনুষ্ঠানিক সময় ছিল সেটি আসলে ছিল বিকেল 3:45 সময় তিনি এখানে আসার কথা ছিলেন, কিন্তু আমরা শেষ খবর যখন পর্যন্ত পেয়েছি তারেক রহমান দুপুর 2:26 বগুড়া মাটিডালি থেকে রওনা করেছেন, আর 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এখানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই আপনার কাছে তারেক রহমান কতক্ষণের মধ্যে এই জায়গায় পৌঁছতে পারে, কোনো সংবাদ আছে কিনা এবং কি প্রস্তুতি রয়েছে আপনাদের? ধন্যবাদ। এই মাত্র আমরা যেটা জানতে পেরেছি, উনি গোবিন্দগঞ্জ ক্রস করেছেন। এখান থেকে মাইলের কিলোমিটার হিসাব করলে 40 কিলোমিটার দূরে উনি আসছেন, কিন্তু রাস্তায় যেহেতু ব্যাপক জনজোয়ার অথবা মানুষের আগ্রহ ওনাকে এক নজর দেখার জন্য, সেই জন্যই আসাটা বিলম্বিত হচ্ছে। তা নাহলে হয়তো বেশিক্ষণ সময় লাগার কথা না। এটা নির্ভর করবে পলাশবাড়ি সহ এই রাস্তার মধ্যে কি পরিমাণ মানুষের ঢল নামে তার উপর। তবে আমরা আশাবাদী যে ঘণ্টাখানিকের মধ্যে ইনশাল্লাহ উনি আমাদের এখানে পৌঁছে যাবে, অর্থাৎ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে হয়তো উনি উপস্থিত হতে পারবেন বলে আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। আমরা শুনছিলাম যে তিনি 40 কিলোমিটার দূরে রয়েছেন, সেদিক থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে আসবেন, কেননা পথের দুধারেই মানুষ দাঁড়িয়ে তাকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং বিভিন্ন বাজার এলাকায় তিনি কিন্তু কিছুটা স্লো গতিতে সেখানে তিনি মানুষজনের সাথে কিন্তু অভিবাদন জানাচ্ছেন। আমরা দেখছি যে পীরগঞ্জের বাবনপুরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখানে র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিভিন্ন নজরদারি রয়েছে, তাদের উপস্থিতিও রয়েছে। তারেক রহমান আসলে পীরগঞ্জের বাবনপুরে আসবেন, এই খবরে মানুষ যেমন উচ্ছ্বসিত হয়েছেন, একই সাথে আবু সাঈদের পরিবারের লোকজনের সাথেও আমরা কথা বলেছি। শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেছেন যে আসলে তারেক রহমান আসছেন সেটি আসলে তাদের জন্য পরম পাওয়া, এবং একই সাথে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার বিচারের বিষয়টিও তারা সেখানে তুলে ধরবেন। তো সব কিছু মিলিয়ে রেদওয়ান, আমি যদি আপনাকে বলি তারেক রহমান এখানে 1 ঘন্টা সময়ের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। তারপর কবর জিয়ারত শেষ করেই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে তিনি জনসভায় যোগ দিবেন 7টা নাগাদ, যদিও তার সময় ছিল 4:30, সেখানে হয়তো 7টা নাগাদ যোগ দিবেন এবং জনসভায় নানা প্রতিশ্রুতি দিবেন রংপুরের বঞ্চনা বৈষম্য দূর করার জন্য। এবং এরপরেই তিনি সড়ক পথ ধরে আজ বগুড়ায় ফিরে যাবেন, সেখানে রাত্রি যাপন করে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। প্রতিমধ্যে সিরাজগঞ্জ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাইপাসে তিনি একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসবেন। মানুষজনেরও আমরা উচ্ছ্বাসা দেখছি। রেদওয়ান। জি, পুরো কর্মসূচি প্রায় আপনি জানালেন, এবং তারেক রহমান এলে এবং পৌঁছালে সেখান থেকে আমরা আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। ধন্যবাদ আপনাকে। যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাত, ফেনীর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া তার দল পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় বলেও জানান তিনি। নোয়াখালীতে আরেক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামাত ইসলামীর। এরই অংশ হিসাবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামী সমর্থিত ১১ দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এরপর দুপুরে ফেনী থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে মায়ের গায়ে হাত, দেখতে চায় না জামাত ইসলামী। আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। এছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লাতেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির। এদেশের মানুষের জন্য নিয়ামত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। রংপুরের সমাবেশ স্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রংপুরের সমাবেশ স্থলে লোক সমাগম কেমন দেখছেন? একটু সার্বিক কর্মসূচি জানতে চাই। সেখানে তো শহীদ আবু সাইদেরও কবর জিয়ারত করার কথা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা একটু জানাবেন। রেদওয়ান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি নির্বাচনী জনসমাবেশ মূলত, তো সেই জায়গা থেকে যদি বলি সর্বশেষ তথ্য একটু দৃশ্য চিত্র আপনাকে দেখাতে চাই। সেটি হচ্ছে যে রংপুরের এই কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, এখানেই মূলত জনসমাবেশটি হবে। আর আপনি যেটি বলছিলেন যে রংপুরে বিএনপি চেয়ারম্যানের আরেকটি কর্মসূচি আছে, সেটি হচ্ছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত। তো এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এসে পৌঁছাননি, এটি হচ্ছে সবশেষ তথ্য। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে জনসমাবেশ বিএনপি আয়োজিত, সেটি হচ্ছে নির্বাচনী জনসমাবেশ। আপনি মানুষের ঢল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে ঈদগাহ মাঠটি আছে এখানে কেন্দ্রীয়, আপনি দেখছেন যে একেবারেই লোকে লোকারণ্য, মানুষের স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন তারা আগেই জানিয়েছেন যে এই জনসমাবেশ উত্তরের জনপদ রংপুরে যে একটি বিশাল জনসমাবেশ হবে, লাখো মানুষের উপস্থিতি ঘটবে, এমনটা কিন্তু সেই চিত্রটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। আর সেই জায়গা থেকে একটি বলতে চাই যে এই জনসমাবেশে এই রংপুর বিভাগে 31টি যে সংসদীয় আসন আছে, এখানকার যে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন তারা মূলত থাকবেন আজকের এই জনসমাবেশে। সেখানে তাদেরকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আমাদের কাছে যে তথ্যটি আছে বা আমরা এখানে যে মঞ্চ থেকে যে ধরনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা শুনছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকের এই জনসমাবেশে এসে উপস্থিত হবেন। অর্থাৎ এখান থেকে যে বিষয়গুলো আমরা বলতে পারি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতির কথা, যে পরিকল্পনার কথাগুলো বলছেন, সেই ধারাবাহিকতা এই নির্বাচনী জনসমাবেশেও থাকবে। তো সব মিলিয়ে যেহেতু আজকে উত্তরের জনপদ রংপুর, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে আরও কিছু আর্থসামাজিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আজকের এই বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরবেন, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। রেদওয়ান। জি, নিশ্চয়ই তারেক রহমান যখন বক্তব্য রাখবেন সে সময় আমরা দর্শকদের দেখাতে চাই। ধন্যবাদ আপনাকে। ভোটের বাকি আর মাত্র 11 দিন, দেশ জুড়ে চলছে প্রচার যুদ্ধ। প্রচারণার নবম দিনে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে তাদের কাছে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছুটির দিন সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিরবচ্ছিন্ন প্রচারণা, মিছিল আর গণসংযোগে নির্বাচনী উত্তাপ বাড়ছে খুলনায়। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোটের প্রচার চালান বিভিন্ন বাজারে। এই শহরের মানুষরা চায় শান্তি এবং সমৃদ্ধি। আমরা জনগণকে সে কথাই বলছি, বিএনপির পাশে থাকুন। বিএনপি আপনাদের জন্য শান্তি, উন্নয়ন এবং স্বস্তি রাজনীতি দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভোলা 1 আসনে বিএনপির শরিক বিজেপির আন্দালিব রহমান প্রার্থীর পক্ষে গরুর গাড়ি প্রতীকে প্রচারণা চালানো হয়। একই আসনে জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম হাটবাজার ও গ্রামগঞ্জে লিফলেট বিতরণ ও মাইকিং করেন। চাঁদপুর 2 আসনে ইসলামী আন্দোলনের মানসুর আহমেদ সাকি মতলব পৌরসভা এলাকায় গণসংযোগ করেন।
মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেই পরিবর্তনের জায়গা থেকে মানুষ মনে করে যে এবার ইসলামপন্থী রাষ্ট্র ক্ষমতা আসতে পারে এবং এই মতলবে বিজয় হতে পারে। নির্বাচনী প্রচারণায় দিনরাত ছুটছেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে কাজের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামের সাতকানিয়া নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে বলে নির্বাচনী প্রচারণায় অভিযোগ করেন ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। যে বেহেশতের টিকিট বিক্রি করার নাম করে ভোট চাওয়া হচ্ছে, বাড়ি বাড়ি যে মহিলারা যাচ্ছেন, যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন, কোরআন শরীফ একটা বের করে বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। আমরা বলছি এটা ইসলাম বিরোধী কথা। ছুটির দিনে কক্সবাজারের পেকোয়ায় হিন্দু বৌদ্ধ পরিষদের আয়োজনে সভায় অংশ নেয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন ৭১-এ সংখ্যালঘু নির্যাতনকারী ও স্বাধীনতা বিরোধীরা নতুন রূপে ফিরে এসেছে। অনেক বেশি স্বীকার করতে হয়েছে কাদের হাতে? যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। এছাড়া সিরাজগঞ্জ 5 আসনে ইসলামী আন্দোলনের নুরুন নবী উঠান বৈঠক, নরসিংদী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন, ঝালকাঠি 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল প্রচারণা করেন। সরব অন্যান্য প্রার্থীরাও। আসিফ খান, ডিবিসি নিউজ। রাজধানী লাগোয়া মুন্সিগঞ্জ জেলা সারা দেশের মতো মুন্সিগঞ্জ 1 আসনে বইছে নির্বাচনের জোর হাওয়া। পাওয়া গেছে ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এখানে বড় বাধা নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী, আর শক্ত অবস্থানে রয়েছে জামায়াত ইসলামীও। নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। এই উত্তাপ ছড়িয়েছে রাজধানীর পাশের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও। আসনটিতে আভাস পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীর প্রচারণায় সরগরম ভোটের মাঠ। সভা সমাবেশ আর দুয়ারে দুয়ারে প্রার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়াও দিয়েছে। আমরা একটা সুন্দর ভোট প্রত্যাশা করি। দল মত বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসব মুখর পরিবেশে নিজের ভোটটা নিজে প্রয়োগ করব। গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচন হোক, আমার ভোট আমি দেব। নির্বাচিত হলে চাঁদাবাজ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসনটি পুনরুদ্ধারে আশাবাদী তিনি। আমি চাই যে মুন্সিগঞ্জ 1-এ কোনো নেশা না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো সন্ত্রাস না থাকে। এই হিন্দু ভাই বোন, খ্রিস্টান, আমরা 3 ধর্মের লোক বাস করি এই মুন্সিগঞ্জ 1-এ। সবাই যেন মিলেমিশে ভাই বোন হিসেবে থাকতে পারি। বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ 1 হবে মডেল কনস্টিটিউশন। দল থেকে মনোনয়ন পাননি, বিদ্রোহী হয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। আমার ইচ্ছা আছে, আমি ইনশাআল্লাহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মেডিকেল কলেজ করার আমার ইচ্ছা আছে। এখানে রোগী যারা সাধারণত অসুস্থ, তারা টাকা নিতে অনেক সমস্যা হয় এবং আমি গ্যাসের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী KM ফখরুদ্দিন রাজি। বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার কথা বলছেন তিনি। প্রশাসন থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, অপোজিশনের এবং আমাদের প্রতিযোগী ভাইদের কিছু সমর্থক থেকে আমাদের 2-1 জায়গায় একটু হুমকি ধমকি দিচ্ছে। এই সমস্ত হুমকি ধমকি সবকিছুকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রে এবার একটি নতুন সংযোজন হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। এই পরিস্থিতিতে আমরা মনে করি মুন্সিগঞ্জ জেলায় ভোট শেষ হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা দেখি। ভোটের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নেতৃত্বে আসবে সৎ ও যোগ্য কেউ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন অন্তত 7 জন।
সকালে লালমোহন পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার খবরে তর্কে জড়ায় দুই পক্ষ। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি সংঘর্ষ, পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ভোলা 2 আসনের বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, গঙ্গাপুর ও কাচিয়া ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীদের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে নেত্রকোনায় 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অর্ধশত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা স্থানীয় মাস্কা বাজারে বিএনপি অফিসে এ হামলা চালায়। এখানে তো একই জায়গায় দুইজনে তো একসাথে একই জায়গায় একই সময়ে দুজনকে তো মানে প্রচারণা সমাবেশ এটা বলতে নিষেধ করা আছে। তো একই জায়গা হলে এটা যিনি আগে আবেদন করবেন আমাদের কাছে সেটা তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম বিষয় বলা আছে। তো এই বিষয়গুলো প্রার্থীরা ফলো করতে হবে, ফলো না করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। নির্বাচন সামনে রেখে গাজীপুর, গোপালগঞ্জ, নরসিংদী ও রাজশাহী বিভাগের 7 জেলায় 181 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাহিনীটি। রাজশাহী বিভাগের 7 জেলায় মোতায়েন করা হয়েছে 146 প্লাটুন বিজিবি। 37টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে সদস্যরা। নির্বাচনের সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে গাজীপুরে মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন বিজিবি। জেলার 5টি বেজ ক্যাম্পে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন তারা। এছাড়া গোপালগঞ্জ 8 ও নরসিংদীতে 13 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির কাজ শুরু করেছে বিজিবি। ঝালকাঠিতে এলজিইডির আওতাধীন রাজাপুরের সন্ধ্যা নদীর ওপর আয়রন সেতুটি ভেঙে যাওয়ার 7 বছরেও পুনরায় নির্মিত হয়নি। এতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী গাড়ি ও মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তিতে রয়েছেন নদীর 2 তীরের 7টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সহ অন্তত 30 গ্রামের মানুষ। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম নদীবেষ্টিত জেলা ঝালকাঠি 2019 সালের 11 ডিসেম্বর জেলার রাজাপুরের শোকরাগড় ইউনিয়নের তালুকদারহাট সংলগ্ন সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যায় 225 ফুট লম্বা আয়রন সেতু। এতে রাজাপুর, কাউখালী ও ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেতুটি সংলগ্ন তালুকদারহাট বাজারটি। স্থানীয় উদ্যোগে বাঁশ এবং সুপারি গাছ দিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্টা করলেও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। 6 বছর ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি করলেও বাস্তবায়ন হয়নি আজও। এই ব্রিজটা ভাঙার কারণে রাজাপুর, কাউখালী কোনো মানুষের যাতায়াত হয় না। আমরা এই সুপারি গাছ দিয়া চার দিয়া মানুষ চলাচল করি। ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না। ওই সাইডে 2টা স্কুল আছে, মাদ্রাসা আছে, এই জায়গায় বাজার আছে, আবার মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। ব্রিজ ভেঙে যাওয়ার পর হইতে মানে তালুকদারহাট অচল অবস্থা। এখন আমাদের ব্রিজটি খুবই প্রয়োজন। প্রকল্প প্রস্তাবনা অনুমোদন হলেই সেতু পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। এখন এই ব্রিজটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিপিপিতে প্রস্তাব করছি। অনূর্ধ্ব 100 মিটার প্রজেক্টের সংশোধিত 1 ডিপিপিতে প্রস্তাব করা হয়েছে। ব্রিজটি দ্রুত বাস্তবায়নের ফলে 2 পারের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। দ্রুতই নতুন সেতু নির্মাণ করে দুর্ভোগ লাঘব চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।